আপনাদেরকে এখানে আহ্বান করেছি। সারা দেশের সাথে আমাদের রাজ্যে বিগত এক দশক সময়ের বেশি ধরে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের বর্তমান শাসক দল তাদের দ্বারা যে পরিকল্পিত অর্গানাইজড যে আমাদের ভারতীয় সমাজের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক, ভাষা, সম্প্রদায় এবং আঞ্চলিক যেখানে যেরকমভাবে পারা যায় এটা পোলারাইজেশন, বিভাজন, আর সেই বিভাজনের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তাদের কায়েমি স্বার্থ গণতন্ত্র হত্যা, লুট, ক্ষমতা দখল করা, ক্ষমতায় টিকে থাকা, তাদের আধিপত্য বিস্তার করার জন্য যে প্রচেষ্টা চলছে, আমাদের ত্রিপুরাজ্যেও সেই হিংসা তথা আগুনের তাপ থেকে আমরা মুক্ত নই। আমাদের রাজ্যে বিগত এই 8 বছরে কন্ডাছড়া, ধলাই মহকুমার, কৈত্রাবাড়ি, পশ্চিম জেলার, উত্তর জেলার পেকুছড়া, তারপর সর্বশেষ গত 10ই জানুয়ারি এবছরের ফটিকরায় থানার অধীন শিমুলতলাতে এই যে একটা ধারাবাহিক একটা প্রচেষ্টা চলছে তার নমুনা আমরা ত্রিপুরাজ্যের লোক প্রত্যক্ষ করেছি। তার মানে ত্রিপুরাজ্যের মধ্যে যে কটা নাম বললাম এটাতে সীমাবদ্ধ না। এই সদর মহকুমা, ডুকলি মহকুমা, সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, অমরপুর, কমলপুর, আরো বিভিন্ন জায়গাতে প্রায় প্রতিদিন এই জাতীয় ঘটনাগুলি চলছে এবং এটাকে প্রশমিত করার জন্য এই জাতীয় প্রবণতা এটাকে বন্ধ করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেই, বরঞ্চ আরো বেপরোয়াভাবে আরো নানা কায়দায় কিভাবে এটাকে জিয়ে রাখা যায় এই চেষ্টা চলছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, উদ্বেগজনক এবং আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থার, আমাদের যে সহাবস্থানের পক্ষে এটা বিরাট হুমকি। আমি সেরকম একটা ঘটনা যেটা আপনারা সকলেই জানেন এবং এগুলো আপনাদের এই মাধ্যমে প্রচারিত হয়েছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া সমস্ত মাধ্যমে, এই ঘটনা যে এই শিমুলতলা গত 10 তারিখে সকাল 8টা নাগাদ সেখানে প্রতি বছরই একটা ভৈরব মেলা নামে একটা মেলা হয়। এই মেলা স্বাভাবিক, শুধু সেই মেলা নয়, সব মেলায় আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে চাঁদা তুলে হয়। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের যে কোনো দুর্গাপূজা থেকে শুরু করে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, শনি পূজা, আর এখন তো আরো বহু পূজা প্রতি মাসেই হচ্ছে। আগে বছরে একবার দশমী, এখন বছরে প্রায় 1 ডজন দশমী হয়। এটা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ, আমি এর বিরোধিতা করছি না, কারণ এগুলি সার্বজনীন। এর মধ্য দিয়ে শুধু সেখানে কোনো তিথি পার্বণ উপলক্ষে উৎসব না, এর মধ্য দিয়ে আমাদের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার একটা মাধ্যমও। এটা বহুকাল ধরে চলে আসছে, এটা আমাদের ঐতিহ্য। কিন্তু দুর্ভাগ্যের হলো এই ঐতিহ্যকে আমাদের দেশের যে রাজনৈতিক যে
নতুন পরিমণ্ডল তৈরি করা, নতুন পরিভাষা তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ঐতিহ্যকে বিনষ্ট করার একটা মারাত্মক অপচেষ্টা চলছে। সেদিন একটা ট্রাকে করে ওই শিমুলতলাতে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ী, ছোট্ট ব্যবসায়ী, তার মাল আসছিল, কাঠ, লাইসেন্স করা দোকান। সেখানে এই বৈরব, এই কি জানে উৎসবের যারা উদ্যোক্তারা, তারা চাঁদা চায়। স্বাভাবিকভাবেই এই চাঁদা চাইতে গিয়ে যারা চাঁদা চায় তারা বেশি চায়। তখন ড্রাইভার বলে, আমি তো ড্রাইভার, মালিক না, যে আমি তো এত টাকা চাঁদা দিতে পারবো না, 1 টাকাও পারবো না, আমার কাছে সেই নাই। স্বাভাবিক। ওই পাড়াতেই মালিকের নাম সাব্বির আলী নাকি জানি, যাই হোক, হ্যাঁ, ও মুসাব্বির আলী, তাকে খবর দেওয়া হলো, আসলো। তো আমাদের এখানে ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত ধর্মের মধ্যে সহাবস্থান যুগ যুগ ধরে ছিল। মুসাব্বির আলী টাকা চেয়েছে, বলছে 5,000 টাকা দিতে হবে। মুসাব্বির আলী বলেছেন, জানি আমার গাড়িতে যে কাঠ এসছে অল্প কিছু, তার দামই তো এত টাকা নাই, 3,000 টাকার মাল, আর আমি কি করে 5,000 টাকা দেব? আমার তো এটা বিক্রি বাটা করে লাভ করেই তো আমি করব। এই টাকা চাওয়া নিয়ে বচসা হয়, একটু ঠেলাঠেলি হয়। আমি আবারও বলছি, চাঁদা চাওয়াটা অপরাধ না, আর এরকম চাঁদা নিয়ে ধর কষাকষি হয়েই থাকে, হয়েই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এটা সেখানে একটা দাবানলের মতো জ্বলে উঠল। বাইরের থেকে শত শত লোক নিয়ে এসে সেখানে 15টা পরিবারের বাড়ি, ঘর, দোকান, টিপার ট্রাক, 4 হুইলার, 3 হুইলার, খেরের চিন, মসজিদ ধ্বংস হয়ে গেল। এই থেকে, শিমুলতলা থেকে ফটিকরাই বাজার 3 মিনিটের দূরত্ব না। কুমারঘাটও হয়তো আরো 3 মিনিট, অর্থাৎ 5-6 মিনিটের মধ্যে। এখন গ্রামে কি শহরে সবার হাতে মোবাইল ফোন আছে। ঘটনা হওয়ার সাথে স্বাভাবিকভাবেই ফায়ার সার্ভিসে খবর গেছে, পুলিশে খবর গেছে। কিন্তু দুর্ভাগ্যের হলো, ফায়ার সার্ভিস ঠিক সময়ে রওনা দিলেও ফোন কল পাওয়ার সাথে সাথে ওই জায়গাতে 1.5 ঘন্টা পরে পৌঁছাতে পারলো। কেননা যারা এই জাতীয় ঘটনা করেছে, ফায়ার সার্ভিসকে সেখানে এসে আগুন নেভাতে দেয়নি, শুধু পরবর্তী সময়ে এসে সব যখন জ্বলে গেছে একটু, এই আগুনটা নিভিয়েছে। পুলিশ এসছে, পুলিশের সামনেই বাড়িঘর জ্বলেছে, গাড়ি জ্বলেছে, মসজিদ ভেঙেছে। হ্যাঁ, অন্তত একটা অভিনন্দন বা একটা অ্যাপ্রিসিয়েশন আমি পুলিশকে দেব, পুলিশ এবং জেলা শাসক, সিভিল এবং এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুটোকে, যে তারা যদি সেদিন ভূমিকা না নিতেন তাহলে এখানে ক্যাজুয়ালিটিস হতো, হতাহত হতো। এটা হয়নি। আমি অন্তত এই ক্ষেত্রেতে ত্রিপুরা পুলিশকে অবশ্যই অভিনন্দন জানাবো। এটা হতে পারত, কারণ যেভাবে সেখানে উত্তেজনা তৈরি করা হয়েছিল, যেভাবে রো রো করে শত শত লোক সমস্ত ল্যাঠাল ওপেন নিয়ে হাজির হয়েছিল, এটা আরো মারাত্মক কিছু হতে পারত। কারণ সেখানে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মাত্র 43টা পরিবার, সব মিলিয়ে 140 থেকে 150 জনসংখ্যা। আবার এদের একটা ভালো অংশ কাজে কর্মে ওই দিন ছিল না। কিন্তু এরকম একটা জঘন্য ঘটনার সাক্ষী হতে পারত ত্রিপুরাজ্য, এটা হয়নি। আমি এই ক্ষেত্রে পুলিশকে অবশ্যই ধন্যবাদ দেব। এখন ঘটনা হয়েছে,
10 তারিখ, আমি গতকাল গেছি সেখানে 21 তারিখ, তার আগে আমাদের একটা বিধায়ক টিম সেখানে গেছেন, তারা 18 তারিখ। ঠিক আছে, ঘটনার সময় আটকানো গেল না। এখন এই ঘটনার রেশ যাতে না থাকে, যারা ক্ষতিগ্রস্ত হলো তারা যাতে অন্তত তাদের এই কাটা গায়ে আমরা যাতে একটু মলম লাগাতে পারি, একটু তাদেরকে মানসিক এবং শারীরিকভাবে চিকিৎসা দিতে পারি। তার সাথে হলো যারা কালপ্রিট, আমি কিন্তু এই জায়গাতে যারা সেদিন হয়তোবা কেউ কেউ জীবনে প্রথমবার এরকম অন্যের বাড়িতে আগুন জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে, লুট করেছে, আমি তাদেরকে কালপ্রিট বলছি না। আইনের ভাষায় হয়তো তারা কালপ্রিট, কিন্তু মূল কালপ্রিট কারা? মূল কালপ্রিট হলো ঠান্ডা ঘরে বসে সুপুরুষ চেহারায় একেবারে দোবদস্তর পোশাক পরে যারা প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে, তাতাচ্ছে, নিরীহ নিরপরাধ অল্প বয়সী ছেলে মেয়েদের মগজকে ধুলাই করে এই পরিবেশ তৈরি করছে। কেননা এটা চাঁদা নিয়ে, ঠিক আছে, আমি তর্কের খাতিরে বললাম যে মুসাব্বির আলী এদেরকে একজন ধাক্কা দিয়েছে, চটথাপ্পড় দিয়েছে, এটা তো ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু এই ঘটনায় মসজিদ পুড়বে, বাড়ি পুড়বে, গাড়ি জ্বলবে, অটো জ্বলবে, দোকান লুট হবে, কেন হলো? কেননা দিনের পর দিন যেরকম ভাবে এই হিংসা, অবিশ্বাস, দ্বন্দ্ব, ব্যবধান তৈরি হচ্ছে, ঠিক যে খড়ের গাদার মধ্যে যদি একটু মানে সাধারণ একটা এই কি বলে আগুনের ফুলকিও পড়ে, সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে, আজকে সেটা হয়েছে। আমি বলবো মূল অপরাধী কালপ্রিট তারা, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। কিন্তু এখানে শুনেছি যারা ভিকটিম তাদের কাছ থেকে 13-14 জন নাকি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু দুর্ভাগ্য এই 13-14 জনের মধ্যে প্রায় 5 জন কারা, যাদের বাড়ি জ্বলেছে, জীবিকা নষ্ট হয়েছে, তারা। তার মধ্যে একজন মাধ্যমিক না 12 পরীক্ষার্থী যুবকও আছে, নাবালক যুবক, তাকেও ধরে নিয়ে গেছে। এবং ভিকটিমরা বলছেন তার বাইরে অন্যরা যারা গ্রেপ্তার হয়েছে, কারণ তারা কেউ কেউ জেলে গিয়ে দেখেছেন, তাদের আত্মীয়রা, যাদের এই 5 জন যারা অন্যরাও, তারা বলছেন না, যারা অন্যরা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অনেকেই তারা সেরকম দায়ী না, দোষী না, এটা নিরীহ। কিন্তু নিরীহদের ধরেছে, আসল কালপ্রিট বুক ফুলিয়ে ঘুরছে, মাঝে মধ্যে এসে এই শিমুলতলাতে এসে আবার উস্কানি দিয়ে যাচ্ছে, এদেরকে ধরা হচ্ছে না। এটাই হলো আমাদের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। উই আর মোস্ট কনসার্ন ফর দ্যাট। তারপর আমি জিজ্ঞেস করেছি তাদেরকে যে এখানে তো এই বিধানসভা কেন্দ্র আমাদের ত্রিপুরাজ্যের একজন জাদ্রাল মন্ত্রীর বিধানসভা কেন্দ্র, খুবই বোকাল তরুণ তুর্কি, তিনি এসছেন কিনা, এই পরিবারগুলো তাদের যে ক্ষতি হলো ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে কিনা, যে না তিনি এসছেন এই পাড়াতে, কিন্তু রাস্তা রাস্তায় ঘুরে গেছেন, আমাদের কারো বাড়িতে ঢুকেননি, আমাদের নিয়ে বসেননি। শুধু একদিন একটা পঞ্চায়েতে নিয়ে শান্তি মিটিং এর নামে ওইখানে গিয়ে কিছু কথা বলেছেন যে আর হবে না। ঠিক আছে, আর হবে না তো ভালো কথা, অবশ্যই ধন্যবাদ জানাই মন্ত্রী মহোদয়কে। কিন্তু যাদের ক্ষত হলো, রক্ত ঝরছে, কিভাবে এই ক্ষতর উপশম হবে, কিভাবে রক্ত বন্ধ হবে, কিভাবে এই পরিবারগুলো যাদের সর্বনাশ হয়ে গেল তাদের জীবন জীবিকা ফিরিয়ে আনবে, একটা কথা বলেননি। আমি জিজ্ঞেস করলাম প্রশাসন থেকে এসছে? হ্যাঁ এসছে।
আমি যদিও একটা যে নোট দিয়েছি এখানে একটু ভুল লিখেছি আমি, 15 পরিবারকে 5,000 দেওয়া হয়েছে, 15 পরিবারকে না, 11 পরিবারকে। এটা 15 না, এটা 11। মাত্র 5,000 টাকা করে 5, 15, 55,000 টাকা দেওয়া হয়েছে। এর বাইরে একটা নয়া পয়সা দেওয়া হয়নি। আমি জিজ্ঞেস করলাম, পুলিশ একটা সোমোটো এফআইআর নিয়েছে, কেস দিয়েছে, এখানে এসে আপনাদের বাড়িতে এসে কারা করেছে, কত ক্ষতি হয়েছে বা রেভিনিউ থেকে এসছে কিনা, কেউ আসেনি। হ্যাঁ, একটা শ্মশানের শান্তি বিরাজ করছে, সেদিনের পর আর আগুন জ্বলেনি, পাশে উস্কানি হলেও। কিন্তু এই শান্তি কিরকমের? আমি গিয়ে দেখেছি সেখানে বয়স্ক কিছু কয়েকজন পুরুষ, মহিলা আর শিশু ছাড়া সেখানে অল্প বয়সী কোনো যুবক বা এই যারা কর্মক্ষম এরকম কোনো পুরুষ নেই। 43টা পরিবার, প্রায় 130 থেকে 40 বা 50 জন হবে। নারী পুরুষ যদি 50-50 হয় তাহলে সেখানে 70-80 জন তো পুরুষ হবে, কিন্তু সেখানে সে গ্রামে নারী, শিশু আর বয়স্ক পুরুষ ছাড়া আর কেউ নেই। তারা কোথায় গেছেন? বলছেন সেদিনের পর থেকে যেভাবে এদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রতিদিন এসে বলা হচ্ছে, একদিকে পুলিশের ভয়, পুলিশ এইভাবে এলোপাথারি গ্রেপ্তার করছে, আরেকদিকে হলো যারা এইসব ঘটনা করছে এদের হুমকিতে এরা বাড়িঘর ছাড়া। যোগাযোগ হয় কিনা, সবাই যোগাযোগ করতে পারে না, কেউ কেউ যোগাযোগ করে কিন্তু কোথায় আছে আমরা জানি না। এই হলো অবস্থা। এই জায়গায় আমি আজকে এই চিঠি দিয়ে এসেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব, তার সাথেও এই সকালবেলা গিয়ে দেখা করে উনাকে পুরো বৃত্তান্ত আমি জানিয়ে এসেছি। আমি বলেছি সেখানেও, ইয়েস, আই অ্যাপ্রিসিয়েট দ্য রোল অফ ইয়োর পুলিশ। একটা জায়গায় অন্তত এরা যদি সেদিন লাঠিচার্জ না করতেন, সময় মতো যদি দাঁড়াতেন, তাহলে ক্যাজুয়ালিটিস হতো। অবশ্যই পুলিশ ডিজার্ভস দিস অ্যাপ্রিসিয়েশন। কিন্তু যে তার পরবর্তী বা তার আগে যে সমস্ত কাজ করার উচিত ছিল পুলিশ, এর থেকে তার পুলিশি ব্যর্থতা ধারাবাহিকভাবে ওই গন্ডাছড়া, কৈত্রাবাড়ি, পেকুছড়া, অন্যান্য জায়গায় যেরকম এখানেও এটা আছে। এর থেকে প্রশাসনকে মুক্ত হতে হবে। এই যে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমি 6 দফা দাবি তাদের সামনে তুলে ধরেছি। একটা এসআইটি, কেননা ত্রিপুরাজ্যে আরো বহু ঘটনায় লোকাল পুলিশ দারোগা, এসআই র্যাঙ্কের, ইন্সপেক্টর র্যাঙ্কের তারা তদন্তকারী অফিসার হন, আর তাদের একটা ভালো অংশ, সব না, সব পুলিশকে দায়ী করি না। ত্রিপুরাজ্যের মধ্যে এখন যে সংস্কৃতি, যে তোমরা অনৈতিকভাবে অবৈধ পথে ইনকাম করো আর আমাদেরকে অবৈধ কাজ করতে দাও, কাজে সেই অফিসার যদি তদন্তকারী অফিসার হয়, আইও হয়, এটা কিচ্ছু হবে না। কদিন বাদে দেখা যাবে যে না, কিছুই হয়নি। ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য, শুনেছি আমি তার একটা বক্তব্য, কৈত্রাবাড়ি, এটাই ছোট্ট ঘটনা। অর্থাৎ রাজীব ভট্টাচার্য ঠিক করে দিয়েছেন আইও কি লিখবেন। ছোট্ট ঘটনা, 15টা বাড়ির সব সারখার হয়ে গেল। গত 10 দিন ধরে 43টা পরিবার নিরন্ন। রাজীব ভট্টাচার্য শুধু বিজেপির সভাপতি না, তিনি আমাদের ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের একজন মাননীয় সদস্য। তার কাছে এটা ছোট্ট ঘটনা। তারপর আরো দুর্ভাগ্যের, আমরা এমন রাজ্যে বসবাস করছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে নানা উপাধি ব্যবহার করেন, ঠিক আছে, এটা কেউ দয়া করে তাকে উপাধি দেননি, তিনি অর্জন করেছেন। তিনি বলে থাকেন সুশাসন চলছে, গণতন্ত্রের একটা অন্য ধরনের কীর্তি তিনি চালিয়ে যাচ্ছেন। গত 10 তারিখ যখন এই ঘটনা ঘটে
তার হয়তো বা কিছুক্ষণ পরে বা ওই সময়তে তিনি কুমারঘাট মহকুমাতেই একটা রেল স্টেশনে নেমেছেন, সেখান থেকে রোড শো করে কাঞ্চনপুরে গেছেন। আরে তিনি যদি সেরকম সংবেদনশীল হতেন, একজন সেনজিটিভ নাগরিক হতেন, মুখ্যমন্ত্রী পরে, প্রথম তো নাগরিক হতে হবে, তারপরে মুখ্যমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার সমস্ত প্রোগ্রাম বাতিল করে ওইখানে দৌড়ে এসে বলতেন, যা হবার হয়ে গেছে, নাও ইউ স্টপ। যে সম্প্রদায়ের হোক, দলের হোক, তারা রাজ্যের নাগরিক। তিনি এটা সেই 10 তারিখেও তিনি প্রয়োজন মনে করেননি। তার বোধহয় 1 সপ্তাহ বাদে, তারিখটা আমার ঠিক নেই, তিনি ওই শিমুলতলা থেকে কয়েক কিলোমিটার দূরে মাত্র দারচে গ্রামে দার্লং সম্প্রদায়ের একটা উৎসবে গেছেন। তিনি রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দারচুই থেকে এই শিমুলতলা হার্ডলি 7 থেকে 8 মিনিট দূরত্ব, হার্ডলি। অর্থাৎ 10 দিনের মধ্যে তিনি 2 বার এই কুমারঘাট মহকুমাতে গেছেন, কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি। দুর্ভাগ্য, এত সংবেদনশীল, অমানবিক, ইনসেনজিটিভ কি করে হতে পারে একজন মানুষ, এটা আমার বোধগম্য হয় না। তো সেই জায়গায় যে দাবিগুলি করেছি, প্রথম এই প্রেক্ষিতেই কেন দাবিগুলো করতে হলো, যে কোনো দাবি তুলতে গেলে পরে, সাজেশন দিতে গেলে পরে তার একটা প্রেক্ষিত থাকে, একটা এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কেননা ওইখানকার ফটিক রায়ের যারা, আমি তাদেরকে আন্ডারমাইন করছি না, আমি তো একটা অ্যাপ্রিসিয়েশন করছি যে তারা বাঁচিয়েছেন মানুষকে, কিন্তু তাদের দ্বারা তদন্ত হলে কিচ্ছু বের হবে না। রাজীব ভট্টাচার্যের ভাষা অনুযায়ী এটা ছোট্ট ঘটনা, ফিল্মসি ইনসিডেন্ট হবে। 2, একটা ক্যাম্প, হ্যাঁ এখন পুলিশ যায়, মাঝে মধ্যে যায়, এবং আমি যাওয়ার গতকাল যে গেছি তার আগের দিনও নাকি সেখানে যে পুলিশ তাদের কিছু দুষ্কৃতী এসে উস্কানি দিচ্ছিল, তাদেরকে দৌড়াতে হয়েছে। আমি বলবো যতদিন না নর্মালসি রেস্টোর না হয়, এখানে একটা টেম্পোরারি পুলিশ পিকেট যেন বসানো হয়। তারপর সেই পাড়ার যুবক ছেলেরা, ইনকাম যারা করেন পুরুষ, এরা সবাই বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজন বা কোথাও এখানে আসতে সাহস করছেন না। পুলিশের তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হোক, তারা যাতে ঘরে ফিরে আসতে পারে এবং তাদের জীবন জীবিকা আবার শুরু করতে পারে। অথবা এই 43টা পরিবার অনাহারে, অর্ধাহারে থাকতে হবে, অনাহারে মারা যাবে। 3 হলো, এখানে একটু ভুল হয়েছে, 16 হবে না, 15 হবে। 15টা পরিবার, তাদের জন্য সবাইকেই এডিকুয়াট, সরকারি আইন আছে, ডিজাস্টার যে ফান্ড, এরকম থেকে তাদের এডিকুয়াটলি তাদের যাতে এই ক্ষতিপূরণ দেওয়া হয়। মাত্র 5,000 টাকা দিয়েছে এখন অবধি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 4র্থ হলো, যে সমস্ত পরিবারের টিপার ট্রাক, 4 হুইলার, 3 হুইলার, তারপরে 2টো পাওয়ার টিলার, চাষের মরশুম, চাষের জন্য এখন পাওয়ার টিলার সব আগুনে পুড়ে ধ্বংস করে দিয়েছে। আমি বলছি না যে এর দাম সব মিটিয়ে দিতে হবে, না, অন্তত তারা যাতে দীর্ঘমেয়াদী সব লোন পেতে পারে, সরকার যদি সেরকম ভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে বলে, তাহলে এটা অবশ্যই সম্ভব, এবং তারা যাতে তাদের অর্থনীতি আবার শুরু করতে পারে। 5 হলো, যে সমস্ত পরিবারের থাকার ঘর ধ্বংস হয়ে গেছে, হয় আগুন জ্বালিয়ে অথবা ভেঙে লুটপাট করে, এটা যেন হাউজিং স্কিমে তাদের ঘর দেওয়া হয়। 6 হলো, যে
5 জন ক্ষতিগ্রস্ত পরিবারের লোক কি করে অপরাধী হতে পারে? ঠিক আছে, একটা এতে সাময়িক উত্তেজনা প্রশমিত করার জন্য পুলিশ ট্যাকটিক্যালি করেছে, হতেও পারে এরকম। তাদের ইমিডিয়েটলি রিলিজ করার ব্যবস্থা হোক। আর সার্বিকভাবে সরকার এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি, কারণ আমরা দেখেছি একটার পর একটা ঘটনা হচ্ছে, কন্ডাছড়া, কৈত্রাবাড়ি, পেকুছড়া, তারপরে রোয়া, এখন এই এর আগে হয়েছে এই উদয়পুরের এরকম একটা মুসলিম গ্রাম কিল্লা বিধানসভা এলাকাতে, এখন সর্বশেষ এই শিমুলতলা। এটা থামবে না। এটা সমস্ত অংশের মানুষের যারা গণতন্ত্র প্রিয়, সংবিধান প্রিয়, এটা আমাদের দায়িত্ব এর বিরুদ্ধে সোচ্চার হওয়া, এবং যেভাবে আজকে এই পরিবেশ এটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে কথা বলা, এবং মিডিয়াওকে বলবো আমি, মিডিয়াও এই ক্ষেত্রেতে সেরকমভাবে যাতে উত্তেজনা তৈরি করার এরকম পরিবেশ তৈরি না হয়, আপনারা নিজেদের মতো করে, অনেকেই করেন না কথা বলছি না, আরও বেশি সক্রিয় হওয়ার জন্য, কেননা দিন দিন যেন আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। মুখ্য সচিব মহোদয়কে বলেছি আমি, তিনি ধৈর্য দিয়ে শুনেছেন, এবং তিনি বলেছেন তার তরফ থেকে তিনি আরও খতিয়ে রেখে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখবেন। এটা হলো এই ঘটনাকে কেন্দ্র করে আমার বক্তব্য। তার সাথে আমি একটা ছোট্ট ঘটনা শুধু যুক্ত করতে চাই, যদিও এটাও এর সাথেই ইন্টাররিলেটেড। কদিন আগে বিজেপির সভাপতি মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় খোয়াইয়ে গেছেন, কি জানি একটা স্মরণ সভা না কি জানি, আমি কেরালায় ছিলাম, ওনার বক্তব্য শুনেছি। নাম ধরে বলছেন আমাদের সেখানকার তিনবারে নির্বাচিত বিধায়ক নির্মল বিশ্বাসের নাম ধরে, বা নির্মল বিশ্বাসকে ইঙ্গিত করে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। কোন ধরনের ভাষা এগুলো? একজন মাননীয় সাংসদ, আমি বিজেপির সভাপতি বাদ দিলাম, বিজেপি করলেই মনে হয় ত্রিপুরাজ্যের মধ্যে যা কিছু বলা যায়, ডিজি অফিসের সামনে বিরোধী দলের নেতার নাম ধরে চামড়া তুলে নেবার কথা বলে, তো তিনিও হয়তো বা সেই এতে বলেন, কিন্তু একজন সাংসদ একজন বিধায়ককে ইঙ্গিত করে বলছেন ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। এই যে ত্রিপুরাজ্যের মধ্যে ঘৃণার চাষ, হিংসার চাষ কিভাবে হচ্ছে, আর এরা বলে গণতন্ত্র। যে দল এটা সভাপতি নির্বাচন করতে পারে না, ওই দিল্লি থেকে রিটার্নিং অফিসার, অবজারভার নিয়োগ করেন, পত্রিকাতে ডাউস বিজ্ঞাপন দেন, বড় বড় কথা বলেন, যাদের দলের ভিতরে গণতন্ত্র নাই, যাদের জুটের মধ্যে গণতন্ত্র নাই, এক মন্ত্রী আর এক দলের নেতাকে পোল্ট্রির মোরগের মতো চামড়া ছোলা কথা বলেন, আর অন্য দল বলেন মন্ত্রিসভায় থেকে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা পুরাণ, মুখ্যমন্ত্রী হাই হাই বলেন। কাজে সেই দলের নেতা তারা কমিউনিস্ট পার্টিকে, সিপিআইএমকে তার গণতন্ত্র শেখান। আমি এর নিন্দা করি, এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা শান্তি চান, গণতন্ত্র চান, উন্নয়ন চান, তাদেরকে বলি না, ওই দল ছেড়ে বেরিয়ে আসার জন্য বলছি না, বলছি আপনাদের দলের মধ্যে এইভাবেই দলের ভাবমূর্তি, দলের স্লোগান এক, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, দলের স্লোগান আত্মনির্ভর ভারত, কিন্তু কাজ হলো হিংসা, কাজ হলো লুট, অন্যায়, একে আড়াল করা।
এর বিরুদ্ধে সোচ্চার হন, না হলে দলও থাকবে না আপনাদের আর দেশও থাকবে না। এটা সবার দায়িত্ব। এই হলো আপনাদের কাছে আমার বিনম্র উপস্থাপন, যে এই চিঠি দেওয়ার পরও চিঠি দিয়েই আপনাদের কাছে দিলেই হয়তো খবরটা পেতেন, কিন্তু আমার মনে হয়েছে এটাকে বিশদে না বললে এটা একটা কোথাও গ্যাপ থেকে যাবে। কারণ একটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘটনা যেখানে গিয়েছে ভয়ঙ্করভাবে, সেখানে এক সপ্তাহের মধ্যে দুবার গেলেন 10 দিনের মধ্যে, ওইখানে একটা মিনিট দেওয়ার সময় পেলেন না। কেমন রাজত্বে আমরা আছি? এত অসংবেদনশীল একটা শাসক। তো প্রত্যেকটা নাগরিক আজকে সেখানে হয়েছে, আমরা এর প্রতিবাদ না করলে কালকে আমি আপনি কেউ রেহাই পাবো না। এর বিরুদ্ধে মুখ খুলতে হবে, দাঁড়াতে হবে, এই আমার আবেদন। এডিসি ভিলেজ কমিটির নির্বাচন যেখানে পেন্ডিং, সেই জায়গায় সামনেই এডিসি মেয়াদ সম্পন্ন হচ্ছে, সিপিআইএম কি মনে করছে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে? যদি হয় আপনাদের পার্টি কতটা প্রস্তুত? যেহেতু ভিলেজ কমিটিটা সেখানে 6 শিডিউল কনস্টিটিউশনের মধ্যে সেরকমভাবে ডিফাইন নেই, তো রাজ্য সরকার ত্রিপুরাজ্যের মধ্যে 3 স্টার পঞ্চায়েত, এটা কনস্টিটিউশনালি মানে বাধ্যতামূলক, কিন্তু 5 বছর শেষে নির্বাচন করলেও কাউকে নমিনেশন সাবমিট করতে দেয় না। নমিনেশন দাখিলের শেষ দিন অবধি বিডিওর অফিস, মিউনিসিপ্যাল কমিটির অফিস এরা ঘেরাও করে রেখে দেয়, কেউ যাতে নমিনেশন তুলতে না পারে। আপনারা এই রাজধানী শহরের কাছেই দেখেছেন গত 3 স্তর পঞ্চায়েত নির্বাচনের সময়তে এই ধলাই বাদারঘাট ডুকলি ব্লক আমি ছিলাম, কিভাবে রাজপথে আটকে মানে পুলিশের সামনে নমিনেশন সাবমিট যারা করতে গেছে তাদের আটকিয়েছে। এইভাবেই এরা তাদের সবকা সাথ সবকা বিকাশ তারা করেন। তাহলে সংবিধানে যেটা আছে এটাই তারা করেন না, আর ভিলেজ কমিটি তো নাই, স্বাভাবিক করছেন না তারা। তাদেরই এক শরিক দল সুপ্রিম কোর্ট অব্দি গেছে, আবার মন্ত্রিসভাতে কথা বলেন না, কেন সুপ্রিম কোর্টে জানি না, এটা করতে পারেনি। কিন্তু এডিসি নির্বাচন করতে হবে, কিন্তু কতটুকু শান্তিপূর্ণ হবে ওইটা ভবিষ্যৎ, মানে নিকট ভবিষ্যৎ। কারণ এটা আগামী এপ্রিলের মধ্যে, এপ্রিলের 20 তারিখ বিগত এডিসি গঠিত হওয়ার পর প্রথম অধিবেশন হয়েছে। এই এডিসির মেয়াদ হলো 20 এপ্রিল। অন্তত তার 10 দিন আগে, বিফোর 10th এপ্রিল নির্বাচন করতে হবে, এটা করবে। কিন্তু হাউ ফার দ্যাট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমরা দেখব, আপনারাও দেখবেন। হ্যাঁ, আমরা কমিউনিস্টরা, আমরা লেফট, আমরা 28টা নির্বাচনেই আমরা যাব। কারণ এই নির্বাচন মানে হলো এটা একটা রাজনৈতিক মঞ্চ, আমাদের দেশে রাজ্যে কি হচ্ছে এই কথাটা তুলে ধরার একটা মস্ত বড় সুযোগ, এবং আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা লড়াই করব। এখন সামনে কি পরিবেশ আসে দেখা যাক। কংগ্রেসের সঙ্গে তাহলে কোনো সমঝোতা থাকবেন না আপনারা? কংগ্রেসের সাথে তো আমাদের মানে কোনো সময়েতেই একদম সব কটা নির্বাচনেই আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, পার্মানেন্ট একদম লিখিত কোনো তৈরি হয়নি। দ্যাট সমঝোতা, দ্যাট অ্যাডজাস্টমেন্ট ওয়াজ ফর 2023 অ্যাসেম্বলি ইলেকশন, পরবর্তী লোকসভা ইলেকশন। এটা ইলেকশন ভিত্তিক, কাজে এরকম আগেও কোনো সিদ্ধান্ত ছিল না, ভবিষ্যতে এরকম কোনো সিদ্ধান্ত হবে না। এটা টাইম টু টাইম অ্যাজ সিচুয়েশন কম্পেল আস। মথার সঙ্গে যেখানে বিজেপি দূরত্ব তৈরি হচ্ছে, সিপিআইএম কি মথার সঙ্গে এই ব্যাপারে কথা বলবে বা বিজেপির বিরোধী শিবিরকে একত্রিত করার চেষ্টা করবে? মথার সাথে এটা তো মঞ্চে হচ্ছে, এই বিরোধিতা তো হলো মঞ্চে। ওই যে আগে যাত্রাগান, যদি এখন নাই, যাত্রাগানে রাম এবং রাবণের যুদ্ধ হয়, হনুমান আর
ইয়ার যুদ্ধ হয়, সেখানে গিয়ে একজন একজনকে দেখে নেব, আবার একসাথে গিয়ে একসাথে বিড়ি টানে। তো তাদের তো লড়াই তো হলো মঞ্চে, প্যান্ডেলের পেছনে। গ্রিন রুমে তো লড়াই হচ্ছে না, গ্রিন রুমে তো সবাই এক, কাজে দূরত্ব কোথায়? আমি দূরত্ব দেখছি না তো। এটা মানুষকে তার দৃষ্টি অন্যদিকে দাবিত করার জন্য লড়াই। এই লড়াই রাজ্যের মানুষের জ্বলন্ত সমস্যা, রাজনৈতিক সমস্যা, এডিসির মানুষের চাহিদা পূরণ, এবং এরা প্রকাশ্যে স্লোগান তুলছে। এই স্লোগান কার্যকরীর পক্ষে না, শুধু টিকে থাকার, তাদের বিরুদ্ধে যে গ্রোয়িং ডিসকন্টেন্ট, মানুষের যে ক্রমবর্ধমান ক্ষোভকে কিভাবে সময়কে প্রশমিত করা যায়, এই লড়াই। আর নিচুতলার মধ্যে দাবা খেলায় যেমন রাজা মন্ত্রীকে রক্ষা করার জন্য সৈন্য মারা যায়, বিজেপির সৈন্য ত্রিপুরা মথা সৈন্য মারা যাচ্ছে, নাথিং এলস। আচ্ছা দাদা, দুদিন পর কয়েক মাস পরে এডিসি নির্বাচন, তো এর মধ্যে দেখা যাচ্ছে যে মথা যারা আছে তারা বলছে এডিসি টাকা দেওয়া হচ্ছে না সরকারকে, তারা বলছে, আবার সরকার পক্ষ বলছে পাহাড় অনেক উন্নত হচ্ছে। এই দুই পক্ষের কথা ভিতরে পাহাড় কতটুকু উন্নত হয়েছে আপনি মনে করেন? পাহাড় উন্নত হয়নি, সমতল উন্নত হয়নি, সারা ত্রিপুরা যে ক্ষতিগ্রস্ত। কিন্তু এই যে লড়াইটা, এই যে পরস্পরের যে বক্তব্যের খণ্ডনটা, এটা কেন খুমলুঙের মাঠে, ওই সোলেংটার মাঠে, ছাউমনের মাঠে এটা হবে কেন? এই লড়াইটা মহাকরণে হোক না, মন্ত্রিসভার ভিতরে হোক না, ডক্টর মানিক শাহর সাথে এই কি নাম জানি, অনিমেষ দা বর্মার, এটা হোক না বিধানসভাতে। কেন এটাকে ছাউমনু, ওই ছোলেংটা এখানে করতে হবে? আর যদি এরকমই বিরোধ হয়ে থাকে, কেন একসাথে মন্ত্রিসভায় আছেন তারা? কেন আবার বিজেপির এমপি এই কি জানি কৃতি দেবী সিং মহোদয়া, তিনি বিজেপির এমপি, আবার তিনি মথার সভাতে যান? তাহলে তো কৃতি দেবী সিংয়ের মথার সভা থাকার কথা না। আর মথাও কৃতি দেবী সিংকে তাদের এখানে নিয়ে যাওয়ার কথা না। তো এগুলো তো ত্রিপুরাজ্যের মানুষকে ঠকানো, দিন দুপুরে প্রতারিত করা, বোকা বানানো। কাজেই তাদের এই লড়াই প্রকৃত লড়াই না, এই লড়াই হলো মঞ্চের লড়াই, যে যাত্রাগানের প্যান্ডেলের লড়াই। গ্রিন রুমে একসাথে চা খায়, একসাথে বিড়ি খায়, সব করে। এগুলো নিয়ে আমাদের কোনো আসে যায় না। ত্রিপুরাজ্যের মানুষ এগুলো বুঝছেন এবং তার সঠিক জবাব দেবেন আগামী দিনগুলোতে। ওকে, থ্যাংক ইউ।